আসলে ১৭ বছরে আমি কিন্তু এখনো পর্যন্ত একটা ধূলিকণাও অর্জন করতে পারি। জ্যোতিষশাস্ত্র এতটাই বড় হতে পড়বে। শনি সবসময় খারাপ করে নাকি? শনি ভালো করে। তারপরে অনেকে রাতারাতি অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। আমি তো দেখেছি অনেককেই। তাই না? মানে বলতে গেলে তোমার সে আ আম আ ডিপ্রেশন এ চলে যাওয়া। মানে প্রায় ডিপ্রেশন। বাড়িতে চুপচাপ শুয়ে থাকতো, কিচ্ছু করতো না। একবার বিশ্বাস করে পড়ে দেখো। আমি ফোন করলাম, বললাম আমার চাকরি হয়ে গেছে রিজার্ভ ব্যাংকে। থ্যাংক ইউ। নমস্কার, আমি চিনির সাথে চায়ের আড্ডাতে আপনাদের ওয়েলকাম। আমরা অনেকেই মনে করি যে জ্যোতিষশাস্ত্র মানেই হচ্ছে ভাগ্যের পরীক্ষা আর পাথর। আসলে জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে কিন্তু বিজ্ঞান, গ্রহ নক্ষত্রের ভাষা, যা আমাদের জীবনে সঠিক পথ চিনতে সাহায্য করে। তাই কোনো কুসংস্কার নয়, বরং লজিক দিয়ে আজকে আমরা বুঝতে শিখবো যে জ্যোতিষতন্ত্র আসলে কি। তাই আজকে আমাদের পডকাস্টে চলে এসছে সুমন শাস্ত্রী। তো নমস্কার। ওয়েলকাম তোমাকে আমাদের পডকাস্টে। কিরকম আছো বলো? ভালো, মায়ের আশীর্বাদে খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি, চলে যাচ্ছে। কেমন লাগছে আজকে এসে এখানে? আমি তো খুবই আপ্লুত, মানে খুবই ভাল লাগছে আমাকে সেটা। আমার এতটাই ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে খুব হুম পারবো না হয়তো। আমার ভীষণ ভাল লাগছে। আর তোমাদের এই যে ছোট্ট এই প্রয়াসটা, যে এই হুম। প্রয়াসটা আরো অনেক বড় হোক, অনেক ব্রড হোক, অনেক বড় বড় মানুষরা, গুণী ব্যক্তিত্বরা আসুক তোমাদের এই চ্যানেলে, এটাই আমি আশা করি, থ্যাংক এটাই ইউ। কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আমরা জানবো যে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে। তুমি তো জ্যোতিষশাস্ত্রতে রয়েছো, ইনফ্যাক্ট তুমি তন্ত্রতেও হুম অনেকটাই হুম। পারদর্শী। তো আমরা প্রথমে জ্যোতিষ দিয়ে শুরু করছি আজকের এপিসোড। তো নয় এই নয় করে ১৭ বছর হয়ে গেল অনেক জ্যোতিষতন্ত্রের সাথে অনেক যুক্ত। অনেক বছর, অনেক বছরের এক্সপিরিয়েন্স। তো এই জ্যোতিষ শাস্ত্রটা আসলে কি? আমি যে বললাম যে ১৭ বছর হয়ে গেল, আসলে ১৭ বছরে আমি কিন্তু এখনো পর্যন্ত একটা ধূলিকণাও অর্জন করতে পারি। জ্যোতিষশাস্ত্র এতটাই বড়। আচ্ছা। যতই শিখবো, যতই দিন যাবে, আরো শিখবো, আরো শিখবো, আরো শিখবো, শেখার কোনো শেষ নেই। হুম কারণ প্রত্যেক কটা গ্রহ নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হুম সঠিকভাবে হয়তো এখন আমরা করে উঠি না, যার জন্য আমরা পুরো ১০০% সঠিক কথাটাও কিন্তু অনেক সময় বলা যায় না। হুম সেটা আরো যত দিন যাবে, আরো যত শিখবো, আরো যত অধ্যাবস করবো, তত আরো বেশি শিখবো, আরো জানবো। যেমন বললে একটা জ্যোতিষ বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান। কারণ যখন বিজ্ঞানের আবিষ্কার হয়নি তখন থেকে কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং গণিত শাস্ত্র, আচ্ছা। মানে হুম হুম আমরা ঋষি মুনি ঋষিরা হুম হুম আবিষ্কার করে হুম দিয়েছেন। হুম। আর যেখানে বিজ্ঞানের শেষ, সেখান থেকেই জ্যোতিষের শুরু। শুরু। আচ্ছা, এই যে মানে গ্রহ নক্ষত্র, এরা তো কোটি কোটি মাইল দূরে রয়েছে। হুম। তারা কি সেখান থেকে আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে? অবশ্যই এর শ্যাডো গুলো তো আমাদের জীবনে পড়ছেই, আমাদের গ্রহতেও তো পড়ছে। তার আচ্ছা, যে প্রভাব সেটা তো থাকবেই। এই যে মানে গ্রহ নক্ষত্র আমরা যে বলি যে শনির দশা বা রাহু ডাউন বা যেটাই হোক, মানে সেটার ভালো এফেক্ট খারাপ এফেক্ট দুটোই আমাদের দুটোই জীবনে। আমাদের মধ্যে পড়বে। শনি সবসময় খারাপ করে নাকি? শনি ভালো করে। শনি আচ্ছা। অর্থ দেবে। হুম। মানে এরা, শনি আর রাহু, এই দুটো প্ল্যানেটই কিন্তু টাকা দেয়, আকস্মিক ধন দেয়। আচ্ছা। এই দুটো যার যার চার্টেতে, যার যার যে সমস্ত হরোস্কোপ আমরা চেক করি, হুম এই দুটো প্ল্যানেট যদি ঠিকঠাক থাকে, তার উন্নতি অনিবার্য। তার উন্নতি আটকাতে কেউ পারবে না। শনি সবসময় যে খারাপ করে তা নয়, শনি ভালো করে। শনি হচ্ছে হুম। ন্যায়ের দেবতা। তোমার কর্ম তুমি যেমন করবে, তোমার কর্ম ফল অনুযায়ী তোমাকে শনি ফল দান ফল দান করবে। করে। ওই যদি বলে না শনি সাড়ে খুব ভোগায়, হুম। ভোগায় না। তুমি যেরকম জীবনে পাপ করেছো, তোমার পাপ খণ্ডন এখন হবে। আচ্ছা। তারপরে তোমার শনি যা যা নিয়েছে সব রিটার্ন দেবে। এটা দেয়ও। আচ্ছা। আচ্ছা, এই যে মানে এখন বিজ্ঞান যেখানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেখানেই কোটি কোটি বছর আগের আর কি জ্যোতিষশাস্ত্র কতটা প্রাসঙ্গিক? দেখো, জ্যোতিষশাস্ত্র প্রাসঙ্গিক তো বটেই, জ্যোতিষশাস্ত্র নিয়েই সবকিছু হচ্ছে। হুম জ্যোতিষশাস্ত্র প্রাসঙ্গিক না হলে আজকের এই যে কি বলবো তোমাকে, আমাদের সমস্ত কিছু যে উন্নতি, দেখো তার পেছনে জ্যোতিষ কিন্তু রয়েছেই। হুম হুম কেউ না কেউ কিন্তু জ্যোতিষের মধ্যে থাকবেই। কেউ হুম সেটা বলে ফেলে, কেউ বলে না, কিন্তু অল্প বিস্তর অনেকেই মানে। তুমি এটা জানোই, হুম রিসেন্ট অনেক কিছুই ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও হয়েছে, হুম হুম নরেন্দ্র মোদীকে নিয়েও হয়েছে, হুম সবাইকে নিয়েই হচ্ছে। হুম। সবাই মানে, কেউ সেটা প্রকাশ করে, কেউ করে না। করে না। আচ্ছা, মানে ভাগ্য বড় নাকি কর্ম বড়? খুব ভালো কোয়েশ্চেন। হুম ভাগ্য বড় না কর্ম বড়?
দেখো, ভাগ্যেতে সবার একটা কিছু নিয়ে মানুষ জন্মায়, হুম কিন্তু কর্ম তো তোমায় করতে হবেই। করতে হবে। আমাদের জ্যোতিষ জগতে একটা কথা বলে, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু রেজাল্ট। হুম আমার ভাগ্য ভালো, আমি যদি চেষ্টা না করি ভালোটা তো খারাপে পরিণত হবে। বা আমার ভাগ্য খারাপ, আমি তবু ভালো করার চেষ্টা করছি, তবেই তো ভালো হবে। হুম চেষ্টাটা আমাকে করতেই হবে, না হলে ভালোটা হবে কি করে? মানে হাত গুটিয়ে ঘরে বসে থাকলে কিছু হবে আমার না। ছক ভীষণ ভালো, কোটিপতি যোগ রয়েছে, অথচ আমি বাড়িতে রোজ কি করছি না, একটা করে পাউয়া মারছি আর ঘুমাচ্ছি। তাহলে হ্যাঁ ভাগ্যটা কি করে ভালো হবে? এবার তুমি সেটাই। যদি সেটাকেই হিসাব করো, তোমার মতো সেই ভাগ্যটাও কিন্তু কারণ নেই যে হুম। নিশ্চিন্তে রোজ ঘুমাচ্ছে। সেটাও কিন্তু ভালোর মধ্যেতেই পড়ে, সেটাও কিন্তু খারাপের মধ্যে পড়ে না। কুষ্টিতে যা লেখা থাকে বা কুষ্টিতে যা বলা থাকে সেটা কি সবসময় মেলে বা ঠিক হয়? অবশ্যই মেলে, যদি ঠিক, আমি এই যে প্রথমেতেই বললাম যে যদি এই নক্ষত্র বিশ্লেষণ, যদি গ্রহদের প্ল্যানেটোরিয়াল পজিশন, তাদের ডিগ্রি, তাদের হিসাব যদি ঠিকঠাক করে কোনো জ্যোতিষী যদি করতে পারে, হুম তার হুবহু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মিলবে, ডেট বাই ডেট ধরে হবে। কিন্তু সেই বিচারগুলো আমরা খুবই কম লোক পারি। হুম হুম। যে কারণে অনেক সময় প্রতারণার মুখে পড়ছে মানুষ, তারপর অনেকে রাতারাতি অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছে। আমি তো দেখেছি অনেককেই, সেটাই। সে আমার ক্লায়েন্ট হয়ে এসে 2 দিন পর দেখছি সে টোটকা দিচ্ছে। আমি আরে বাবা, শাস্ত্রীজি হয়ে গেছে সে আজকে। আচ্ছা, এই গ্রহের খারাপ অবস্থাটা সেটা কি মানুষের জীবনে কোনো পজিটিভ বা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে? হুম। যদি কোনো গ্রহের খারাপ পজিশন, যেমন ধরো দগ্ধ থাকে, হুম বা ধরো শনি শনি বক্রি, হুম বৃহস্পতি বক্রি, হুম এরা যতক্ষণ না মার্গী গতিতে, বক্রি মানে কি, উল্টো চাল, তখন আচ্ছা। কিন্তু খারাপ তোমার যাবে। উল্টো চাল যখন চলবে, যখন সোজা চাল চলবে হুম তখন কিন্তু আবার মার্গী। যেমন ধরো এই যখন সামান্য তো ছোট্ট একটা এক্সাম্পল, যেমন ইলেকশনটা হলো, হুম তখন কিন্তু বৃহস্পতি বক্রি, আচ্ছা যার জন্য কিন্তু বদল হয়ে গেল, আচ্ছা। নেগেটিভ ইম্প্যাক্ট। হুম যদি এটা ধরো মার্গী থাকতো তাহলে কিন্তু এটা পজিটিভ ইম্প্যাক্ট করতো। আচ্ছা। বকরি মার্গী যখন থাকবে, কোনো প্ল্যানেট যখন মানে সেখানে খারাপ ইম্প্যাক্ট হুম দিচ্ছে, তখন তার রেজাল্টটা কিন্তু খারাপ আসবেই। বুঝতে এটা পেরেছি। গোটা ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীতেও তাই হবে। হুম যেমন কোভিড এসছিল, তখন আচ্ছা। কি ছিল, সেই গ্রহ নক্ষত্রের দশা, তখন কিন্তু শনি খারাপ ছিল। আচ্ছা আচ্ছা, মানে শনি রবি এই জিনিসগুলো খারাপ হ্যাঁ, থাকলে তার মানে এক কারণ কি, একটা। এগুলো হচ্ছে বড় হুম প্ল্যানেট। আচ্ছা। এই বড় প্ল্যানেটের শ্যাডোটা বেশি বড় হয়, হুম যার জন্যতে আমাদের প্ল্যানেটের উপর যখন পড়ছে তার হুম এর নেগেটিভ ইম্প্যাক্টটাও খুব বড় হবে। যেমন দেখছো না, শনি যখন 7.5 বলে, শনির 7.5, হুম শনি হুম প্রদক্ষিণ করতে 7.5 বছর লাগে একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে। হুম 2.5 বছর করে 3টে ঘরে থাকে। হুম তা খুব স্লো মোশনে চলে, সেহেতু খারাপটাও না খুব স্লোলি হয়, হুম মানে অনেক অনেক লেন্দি হয়, স্লোলি বলতে অনেক লেন্দি হয় হুম খারাপটা। হুম 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 যেমন অন্যান্য প্ল্যানেট, ছোট প্ল্যানেট, তাদের বকরি মার্গিতে কিন্তু ওই 1 মাস 1.5 মাসের গ্যাপিংস থাকে, বা 1.5 বছর বা 1 বছর এরকম। কিন্তু শনির কিন্তু সেখানে 18 বছর থাকে। আচ্ছা। শনির মহাদশাতে যদি থাকে হুম 18 বছর ভোগ আচ্ছা, করতে এই যে হবে। শনির সাড়ে সাথী, সবাই এই সাড়ে সাথীটাকে অনেক ভয় পায়। তুমি চা খাও প্লিজ। হ্যাঁ, এই সাড়ে সাথীটাকে অনেকেই মানে ভয় পায়। তো এটা কি আদেও মানে ভয় পাওয়ার মতো কিছু? মানে আমি বলতে চাইছি যে শনি সাড়ে সাথী যে সবসময় খারাপ ইম্প্যাক্ট ফেলে সেটা তো নয় নিশ্চয়ই। এটা নিয়ে আমি প্রথমেই বললাম, হুম শনি হচ্ছেন ন্যায়ের দেবতা। ঠিক আছে, তোমার কর্মফল যদি সাড়ে সাথে অবস্থান করে, যদি তোমার কর্মফল দান ধ্যানের মধ্যে থাকে, হুম সৎ ব্যবহারের মধ্যে থাকে, বিশেষ করে দান ধ্যানের মধ্যে যদি হুম থাকে, শনি তোমার কোনোদিন কোনো খারাপ করতে পারে না, পারে না। শনি ন্যায়ের দেবতা। হুম তোমার কর্মফল যদি ভালো হয়, তুমি যদি দয়ালু প্রকৃতির হয়ে যেতে পারো, হুম তোমার শনি তখন নেবে না, উল্টে দেবেই। আচ্ছা। তুমি যদি শনি সাড়ে সাথে থাকাকালীন যদি কাউকে তুমি সোনা দান করো, হুম ধরো তোমাকে কথার কথা বলে তোমার বিয়ে বাড়িতে এসছে, তুমি গিফট দিচ্ছ, হুম ধরো তুমি একটা 10 মিলি বা 20 মিলি সোনা দিলে, হুম তুমি দেখো সাড়ে সাথীর শেষেতে তোমায় সেটাই 2 গ্রামের দিয়ে দেবে শনি, আচ্ছা, মানে সেটা ডাবল রিটার্ন দিয়ে দেয়। রিটার্ন দিয়ে দেবে। হুম যাদের শনি সাড়ে সাথী চলে, আমি প্রত্যেককে টোটকাও দিয়ে থাকি। যেমন হুম আমি হুম প্রত্যেককে বলি, নারকোল কোড়া, হুম আটা, চিনি একসাথে হুম মিশিয়ে নাও, মিশিয়ে আচ্ছা। নিয়ে শনিবার করে পিঁপড়েদের উদ্দেশ্যে খাওয়াও। শনির সাড়ে সাথী তোমায় ছুতে পারবে না, আর উল্টে হুম, তুমি অর্থ যশ প্রতিপত্তিতে ভরে উঠবে। এটা যে কেউ করতে পারে।
শুধু যে সাড়ে পেশেন্টরাই করবে তা না, তা সবাই করতে পারে। আচ্ছা। রাতারাতি বড়লোক করবে, আর বড়লোক হওয়ার জন্যই পিঁপড়েকে খেতে দিতে বলি। কারণ জানো, এবারে তো আমি বলবো কারণ। হুম প্রত্যেকটা বললাম, তুমি যেমন আজ এই চিনির সাথে চায়ের আড্ডাতে এসে যে প্রথমেতেই তুমি যে কথাটা বললে না, প্রত্যেকটা লজিক্যালি বুঝতে হবে আমার। একদমই তাই। আমরা পিঁপড়েকেই কেন ইন্ডিকেট করলাম? কারণ হুম। পিঁপড়ে হচ্ছে এমনই একটা প্রাণী যে কিনা সারা বছরের খাবার সে একসাথে গচ্ছিত করে হ্যাঁ। জমো করে এবং সেটা গুছিয়ে রাখতে জানে। হুম সুতরাং তাকে যদি আমি গুছাতে দিতে পারি, তাহলে হুম। আমার সংসার কিন্তু নিশ্চয়ই গুছাবে। এটা একটা ধারণা, এই ধারণা থেকে এটা চলে এসছে। আর এটা অনেকে করে রেজাল্টও পেয়েছে এবং আমি নিজেও করেছি। এর আগে যে পুষ্টি বিচার করা হয় যে ছেলেটার মেয়েটার সাথে এর সাথে মানে বিবাহযোগ্য কিনা দুজনে, ওই যে 36টা গুণ দেখতে হবে, যে 36টা পয়েন্ট থাকে, যে 36টা পয়েন্টের মধ্যে কটা পয়েন্ট মিলছে আগে আমাকে সেটা দেখতে হবে। আচ্ছা। তারপর আমি বলবো দিস ম্যারেজ ইজ রেকমেন্ডেড, হুম। না হলে রিজেক্টেড। Reject. এটা খুব দরকার করানো, জানো তো। হুম আমি আমার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে বলছি। মানে তখন আমি মানে এতটাও অভিজ্ঞতা অর্জন করিনি। তখন আমার হয়তো ওই 7-8 বছর হবে জ্যোতিষ জগতে। তখন আমি খুবই ছোট। কথায় কথায় একজনকে বলেছিলাম, আপনার বিয়েটা না টেকার নয়। হুম বলছে কি বলেন, আমরা আজ 8 বছর ধরে প্রেম করছি, আমাদের মধ্যে এত ভালো বন্ডিং, এত ভালো আমাদের হুম। মানে সোলমেট। এলাম, বাহ খুব ভালো, কিন্তু আপনাদের বিয়ে আমি ভালো দেখছি না। হুম। মাঙ্গলিক আছে ঠিকই, তবে মাঙ্গলিক কাটালেও কিন্তু ঠিক দেখছি না। তার কারণ কি, মহিলাটির মাঙ্গলিক, কিন্তু ছেলেটির মাঙ্গলিক কালসর্প কোনো কোনো যোগই নেই, কোনো কিছুই নেই। ছেলেটির মানে চার্ট একদম ফ্রেশ, সেখানে কিন্তু কখনোই বিয়েটা টেকার নয়। নয়। তারপরেতে ভালো, খুব ভালো, বিয়ের কার্ড দিয়ে আমাকে ইনভাইট করতে এসেছিল। হুম খুব ভালো কথা। ঠিক তার 7 মাসের মাথায় আমার কাছে এসছে, আপনার কথা মিলে গেছে। আমি কি করে? না, সাডেন ওর থার্ড পার্টি এন্ট্রি। 6 মাসের মধ্যে থার্ড পার্টি ঢুকলো, 7 বছরে ঢুকলো না। তাই তো। কারণ মেয়েটির সেই পিরিয়ডে মঙ্গলের দশা চলছিল যখন বিয়ে হয়। হ্যাঁ, আচ্ছা। মঙ্গলই তো নিয়ে এসছে মাঙ্গলিক, মঙ্গল থেকেই তো আবার এক্সট্রা অ্যাফেয়ার চলে আসছে। তো সেখানে আবার অন্তর্দশায় কে ছিল না, রাহু। তো হওয়ারই কথা। আচ্ছা, এই যে এত সব যে অনেকেই আছে যারা এত কিছু মেলানোর পরেও সবকিছু ঠিক আছে, জ্যোতিষীর দিকে সমস্ত কিছু বিচার করানোর পর সে বলেছে হ্যাঁ ঠিক আছে বিয়ে এগোতে পারো, বা সে এগিয়েছে কিন্তু তারপরে ডিভোর্স হয়ে যাচ্ছে। ঠিকঠাক করে মেলাইনি, ঠিকঠাক করে মেলাইনি। এইসব মেলানোর পরে তো আমি বলি কম্পিউটারে ফেলো। এখন তো এআই এর যুগ, এআই তো তোমাকে বলে দেবে পুরো পরিষ্কার। আচ্ছা। অ্যাস্ট্রোলজারের কথাও শুনলে, কম্পিউটারেতেও ফেললে, এআই তেও দেখলে, তিনটে দিক থেকে যখন রেকমেন্ডেড হচ্ছে তখন তুমি করো। এত ফেসিলিটি চলে এসেছে মানুষের হাতে, অসুবিধা বিয়ে হচ্ছে একটা খুব বড় ডিসিশন, যেটা সারা জীবন তোমায় বহন করতে হবে। এটা এই নয় যে আমি আজকে অসুবিধা হচ্ছে তো কালকে ছেড়ে দেবো, সেটা তো ব্যাপার নয়। না না, কখনোই না। বিয়েটা কখনোই সেটা নয়। সুতরাং সেটা খুব, এই ডিসিশনটা আমার মনে হয় খুব বুঝে নেওয়াটা বুঝে উচিত। আচ্ছা, এর সাথে যে তুমি যে বললে যে কোনো থার্ড পার্টির এন্ট্রি বা এটাতেও কি মানে গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে? হ্যাঁ। যে মানে এই যে থার্ড পার্টি এন্ট্রি, পরকীয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন প্রত্যেকটা ঘরে হ্যাঁ, ঘরে হ্যাঁ। শোনা যাচ্ছে যে পরকীয়া। প্রত্যেক কটা ঘরেতে রয়েছে। আমার ক্লায়েন্ট এইটাই বেশি আসে, এই আচ্ছা। থার্ড পার্টি এন্ট্রি। তো এটার মানে কি রেমেডি দিলে যে থার্ড পার্টি এন্ট্রি করবে না? কিছু স্টোন তো রয়েছেই। আচ্ছা তাছাড়া আমি এগুলো বেশিরভাগটা তন্ত্রের দিকে ঠেলি, আচ্ছা তখন তন্ত্র প্রয়োগ করতে হয়। আচ্ছা। আজকে আমরা শুধু জ্যোতিষ নিয়ে আলোচনা করবো, কারণ তন্ত্র নিয়ে অন্য একদিন হ্যাঁ তন্ত্র নিয়ে আমরা বসবো। অন্য একদিন বসবো, যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদেরকেও বলে রাখি, যাদের রাহু আর শুক্র একসাথে থাকে না, তখন পরকে একটা ইন্ডিকেট করেই এক্সট্রা অ্যাফেয়ার। সেটা কি আগে থেকে বোঝা যায়? হ্যাঁ, চার্টে বোঝা যাবে তো। আচ্ছা। চার্টে বোঝাই যাবে। শুক্রের আবার দশা আসছে, আবার শুক্রের মহাদশাও আসছে, বা শুক্রের প্রত্যন্তর দশার সাথে শুক্রের মহাদশা আসছে, তখন কিন্তু শুক্র মানেই তো তোমার এক্সট্রা অ্যাফেয়ার। শুক্র মানেই কি বলবো তোমাকে, শুক্র যত শৌখিন জিনিস, শুক্র ফ্লারিশমেন্ট, শুক্র অর্থ, শুক্র নাম যশ, সাডেন কোনো বড় ব্রেক, সাডেন কোনো বড় কিছু পাওনা, এগুলো শুক্র দেবে। শুক্র ওগুলোও দেবে। সৌন্দর্য, মানে যে কোনো, এগুলো শুক্র রিলেটেড। আজকের মানে আজকালকার যে জেনারেশন, তারা তো এই জ্যোতিষ শাস্ত্র তন্ত্র এগুলো অনেকেই মানে না, অনেকেই মানে না।
তো তাদের জন্য এই জ্যোতিষশাস্ত্র মানে তাদেরকে কিভাবে গাইড করবে? দেখো, আমি একটা কথা বলি, আমি আমার ফেসবুক থেকে বা আমি আমার ইনস্টাগ্রাম থেকে আমি ফলো করেছি, বা আমার ইউটিউব থেকেও আমি তোমাকে দেখিয়েও দিতে পারি, জেনজিরাই কিন্তু আমার বেসিক ফ্যান। এক্স্যাক্টলি। এখন আমিও এটা মানে ম্যাক্সিমাম আমি দেখি যে অনেকেই মানে জেনজিরাই বেশি এইটা নিয়ে বেশি ইনভলভ হচ্ছে, আর হচ্ছে। হবেও কারণ গেল বছর কার গেল, মঙ্গলের গেছে। দেখবে হঠাৎ করে দেখবে যারা ধার্মিক নয় তারাও কিন্তু হনুমান চালিসা শুনছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন তুমি দেখো যে ছেলে মানে ঠাকুর দেবতা কিছু মানে না, যে কিছু নাই হোক জয় শ্রীরাম বলবেই। জানি না এটা ট্রেন্ডিং এখন হতে পারে, যে রং বদলের পার্টি বদলের জন্য হতে পারে, কিন্তু হতে নামটা পারে। তো বলছে রামের, হ্যাঁ, ঠাকুরের নামটাই তো বলছে। কোথাও না কোথাও কি কিন্তু তোমাকে আধ্যাত্মিকতায় টেনে নিয়ে আসবেই, তার আসছেই, মধ্যে এটা হ্যাঁ। রবির বচন তোমায় আচ্ছা, টানবেই। এই যে পড়াশোনা বা ক্যারিয়ারের দিকটা, হুম। তো এইটা কিভাবে মানে জ্যোতিষশাস্ত্র দিয়ে? বুধ, এখানে দেখতে হবে বুধের ভূমিকা কিরকম, তার বুধাদিত্য যোগ আছে কিনা। বুধ আদিত্য মানে বুধ আর রবির ট্রানজেকশন যদি থাকে ভালো, সেই ছেলে খুব ভালো মেডিট নিয়ে পড়াশোনায় খুব ভালো র্যাঙ্ক করবে, খুব মেডিট তার খুব ভালো হবে। বুধাদিত্য যোগ থাকলে, বুধ আর রবি দুজন যদি এক ঘরেতে থাকে, সেটা বুধাদিত্য যোগ বলা হয়। সেই বুধাদিত্য যোগ যখনই আসবে তখনই তার আচ্ছা, আমাদের বা সাথে অনেক যাদের ধরো থাকে না, তখন তাদের সেই রেমেডি গুলো বলা হয়। যেমন ধরো হ্যাঁ, যাদের উন্নতি হয় নাকি গজকেশরী যোগ, গজকেশরীর জন্য আমি অনেক টোটকা বলেছি, সেগুলোও আমি আবার প্রতিকারও বলে দিই। সেগুলোর অনেক স্টোন রয়েছে, অনেক নিয়মাবলী রয়েছে, সেগুলো করলেও গজকেশরী যোগ লাগে। আচ্ছা, যেমন স্টোন পড়লেই কি ভাগ্য চেঞ্জ হবে? কিছুটা চেঞ্জ হয়। টোটকা যদি শুক্র খারাপ থাকে, আমি বলি তুমি শুক্রবার করে আতর লাগাও, পারফিউম নয়। পারফিউমেতে তোমার অ্যালকোহল থাকে। অয়েল বেসিস আতর, অয়েল হচ্ছে শনি আর সুগন্ধ হচ্ছে শুক্র, শনি শুক্র এক ঘর হচ্ছে, তখন তুমি শনি শুক্রকে অ্যাক্টিভেট করো, শুক্রবার করে করো। তারপর একটা বিতর্কীয় কথা আমি বলেছি, এটা অনেকেই বলেছে আমি ছাড়া, শুক্রবার করে ড্রিঙ্ক করো, অ্যালকোহল খাও, ভালো গান শোনো, হাজবেন্ড ওয়াইফের ভালো বিয়ে থা হয়ে গেলে হাজবেন্ড ওয়াইফ দুজনে খাও, আনন্দ করো। শনি শনি তো মানে রাহু আর শুক্র তোমার অ্যাক্টিভেট হলেই তখনই তোমার আবার টাকা। প্রত্যেকের সাথে অ্যাক্টিভেট হওয়াতে হয়। আচ্ছা, ড্রিঙ্কস করাটা হচ্ছে রাহু, ড্রিঙ্ক হচ্ছে রাহু, আর খাচ্ছ কি বা শুক্রবার, রাহু শুক্র এক হচ্ছে, খাচ্ছ ফ্যামিলির সাথে। শুক্রবার করে কোনো আইবুড়ো মেয়েকে সাদা মিষ্টি রসগোল্লা বা কাজু বরফি খাওয়াও, তাতে তোমার শুক্র ভালো হবে সেটা ছেলে মেয়ে নির্বিশেষে। নির্বিশেষে। শুক্রবার করে স্নানের জলে গোলাপের আতর দিয়ে স্নান করো, শুক্র ভালো হবে। আচ্ছা, এখন তো অনেকেই দেখছে যে হাতে বিভিন্ন ধরনের কি বলে ওগুলোকে, পাইরাইটের যেই ব্যাঙ্গেলস গুলো বা পুঁতি দেওয়া যেগুলো পড়ে না, সেগুলো পড়ছে, তো সেটা কি এফেক্টিভ? কিছুটা স্টোন আছে, পাইরাইট আছে। পাইরাইটস আছে, মুনস্টোন আছে, তারপর হ্যাঁ, রয়েছে অনেক কিছু স্টোন, হ্যাঁ কাজ দেয়, কাজ দেয়। তবে দেখতে হবে সেটার অথেন্টিসিটি কতটা। আচ্ছা আচ্ছা, এই যে লটারি জেতা বা রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, মানে সবাই চায় যে আমি বড়লোক হব, এটাও কিন্তু ছকে থাকে। আচ্ছা, রাহু যার খুব ভালো, সে লটারি কাটলে জিতবেই। মানে সেটা গ্রহের ব্যাপার। গ্রহের ব্যাপার, সেটাও গ্রহের ব্যাপার। মানে লটারি কাটলে সে 1 লাখ টাকা 1 কোটি টাকা এরকম যেগুলো অনায়াসে জিততে পারবে। তো যাদের গ্রহ ভালো তারা আজকেই লটারি কেটে নিন। সুমনদা বলে দিয়েছে আপনারা জিততে পারবেন। অবশ্যই জিততে পারবেন। যাদের দেখতে হবে রাহুর পজিশন ভালো থাকলে তো হবেই হবেই। তাছাড়াও কিছু সিম্বল আছে, সেই সব সিম্বল যদি আমি হাতে এঁকে যাই, কিছু হলো, আমি 1 কোটি টাকার কথা বলছি না, 10,000 টাকা হলেও পাবেন। আচ্ছা আচ্ছা, এখন তো এই নিউমারোলজি যেটা, সেটা খুব বেশি মানে পপুলার। নাম্বারিং গুলো তো নাম্বারিং আমি আমার ফেসবুকে তো দিয়ে থাকি নাম্বার। অনেকে আমাকে রেজাল্ট দিয়েছে যে 3 দিনে টাকা পেয়েছে সে। আচ্ছা, সামহাউ মানে লাখ টাকা নয়, কিন্তু কিছু হলেও সে পেয়েছে। আমি প্রত্যেক সপ্তাহে নাম্বার দিয়ে থাকি, সেই নাম্বার কমেন্ট করলে উইশ করো, যেটার জন্য আমি নাম্বারটা দিয়েছি সেটা উইশ করো, তোমাকে সেটা অ্যাট্রাক্ট করবেই। কারণ নাম্বারগুলো কিন্তু সেই বুঝেই দেওয়া হয় যাতে এই নাম্বারগুলো মানি টানে। আচ্ছা, তোমার ইমিডিয়েট টাকার দরকার, তুমি 15 দিন হাতে এখানে 15 লিখে ঘোরো, তোমার টাকা আসবে সবুজ কালির পেন দিয়ে। আচ্ছা আবার তাকে রাউন্ড করে দিতে হবে। আচ্ছা, মানে হাতের এই দিকে লিখতে হবে, মানে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে, স্পেসিফিক নাম্বার রয়েছে। আচ্ছা, মানে সেটা কি 15টা প্রতিদিনই? 15 দিন করে দেখো না,
আচ্ছা 15,000 টাকা হলেও পাবে। আচ্ছা, এরকম ছোট ছোট কয়েকটা শুনি কিরকম। তারপরে দেখো যেমন তোমার টাকার দরকার, হুম, এইখানেতে হাতের এখানে সবুজ কালি দিয়ে 112211 112211 লিখে দাও। বা ধরো তোমার ঘরে টাকার যে কোনো টাকার তো রাখো, সেই টাকা হোক চাই ফোন হোক চাই যা কিছু হোক, তার পেছনে 112211 লিখে দাও, আচ্ছা, সেটা ডাবল হবে। মানে ফোনের পেছনে লিখলে ফোন ডাবল হয়ে হুম। যাবে। হবেই। আমি আচ্ছা, প্রমাণ ছাড়া কথা বলি না, আমার কিন্তু হ্যাঁ। 3টে ফোন আচ্ছা আচ্ছা, লেখা আছে, হ্যাঁ গুপ্ত হ্যাঁ জায়গায় লিখে রাখি যাতে সবাই দেখতে না পায়। হ্যাঁ, আমি নিজেও করি, আমি নিজে করে ফল পেয়েছি বলেই না আজকে আমি বলছি, হ্যাঁ, তা না হলে মিথ্যে কথা বলবো কেন আমি? সেটাই। আমি নিজেও ইউজ করি। আচ্ছা, এই যে একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করছি, যে নিশ্চয়ই। সবাই ম্যাক্সিমাম লোক বলেন যে জ্যোতিষী মানেই ভণ্ড, মানে এটা জ্যোতিষীদের একটা ট্যাগলাইন হয়ে গেছে হ্যাঁ হয়তো। গো, সত্যি তাই, হ্যাঁ, সত্যি তাই। জ্যোতিষী ওই যে মানে আমি রাতারাতি যারা জ্যোতিষ হচ্ছে না, তাদের জন্য তো আরো বেশি আমাদেরকে ভণ্ড শুনতে হয়। মানে হ্যাঁ, কয়েকজনের জন্য পুরো পুরোটাই খারাপ। প্রফেশনটা খারাপ হয়ে যাচ্ছে, সেটাই। হ্যাঁ সত্যি কথা, হিসাব ঠিক করে করছে না, হুম ঠিকঠাক প্রেডিকশন দিচ্ছে না, হুম, চারদিখানি পাথর দিয়ে দিচ্ছে, যেটা দরকার সেটাই দিচ্ছে না, ফলে পুরো জ্যোতিষ জগৎটাই খারাপ। হুম। আচ্ছা, এই যে বাস্তু, হুম। আমরা বলি যে মানে ঘরের কোন দিকটায় কি রাখলে কি হবে, মানে হুম, হুম, সেটাও কি মানে ছকে চলে আসে নাকি সেটা সেটা? বাস্তু দেখতে হয়। যেমন আমি হ্যাঁ, রিসেন্ট একটা বাস্তু দেখতে গেছিলাম, রিসেন্ট বলাটাও ভুল, 6 মাস আগে হুম বাস্তুটাতে গেছি, দেখেই না আমার কিরকম একটা লাগলো। আমি বললাম যে বাস্তুটা কিনেছেন কতদিন? বললো আমি কিনেছি ধরুন না 1 বছর। বাড়ি থেকে হুম ঢোকা থেকে অশান্তি, বাড়িতে ঢোকা থেকে আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল নেই। আম, প্রায় ধরুন আমার ওয়াইফ অর্ধেক সময় বাপের বাড়িতে থাকে, হুম প্রচুর অশান্তি, বাড়িতে ঢুকলেই আমার ওয়াইফের অনেক রকম প্রবলেম হয়, হুম আমার নিজেরও হয়। আমি বললাম ঠিক আছে তাহলে একটু বাস্তুটা ভিজিট করবো বলে গেছিলাম। ঢুকে আমি বললাম এটা কতদিন আগে কিনেছেন? বললো বছর খানেক হবে। বললাম এর হিস্ট্রিটা কিছু জানেন? না, বললো না এখানে তো আগে স্বামী স্ত্রী একজন বয়স্ক থাকতেন, তারা বিক্রি করে দিয়ে আর কি চলে গেলেন। হুম। আমি বললাম, তাদের আর কে আছে? বললো আর কেউ নেই, আছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তাদের মেয়ে ছিল সুইসাইড করেছে এই ঘরেতে। আচ্ছা, করেছিল, খবর নিল, গলায় দড়ি দিয়েছিল, হ্যাঙ্গিং হয়েছিল, আর ওই ঘরেতেই ওনারা হাজবেন্ড ওয়াইফ নবদম্পতি থাকে, সেখানে হুম তাদের উপর এফেক্ট পড়ছে। বললাম বাড়িতে ভালো করে আগে বন্ধন করাও, ভালো করে পুজো দাও, হুম, একটা কালী পুজো দাও, খুব মারাত্মক জিনিস এটা। মানে বাস্তুটা বলছো যে মানে খুব বাস্তুটাও খুব ম্যাটার জরুরি। করে, কারণ তুমি সারাদিন পর থাকছো কোথায়, হুম রাত্রিটায় শুচ্ছ কোথায়? বাস্তুতেই তো। সেটা যদি নেগেটিভ হয় তখন তো তোমার লাইফটাও নেগেটিভ দিকে যাবে। হুম এটাও খুব দরকার মানুষের, মানে ঠিকঠাক করানোটার খুব দরকার। একটা ছোট ঘটনা বলি। হুম আমার কাছে আজ থেকে 3 বছর আগে একজন ক্লায়েন্ট এসেছিল, মিডল মানে আমাদের মানে বলতে পারো জেনসি, হুম হুম 30 বছরের মধ্যে, যথেষ্ট এডুকেটেড, সে অনেক ব্যাংকিং এর পরীক্ষা দিয়েছে, অনেক কিছু করেছে, হুম অবস্থাপন্ন ঘরের, প্রচুর বড় বড় অ্যাস্ট্রোলজারের কাছে তো গেছে, তারা অনেক স্টোন দিয়েছে, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু ইউজ করেছে, কিন্তু তার কোনো এফেক্ট কিচ্ছু পায়নি বেচারা। মানে বলতে গেলে তোমার সে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো, মানে প্রায় ডিপ্রেশন, হুম বাড়িতে চুপচাপ শুয়ে থাকতো, কিচ্ছু করতো না। তা আমার বন্ধুর মাসির না কি দিদা মাসি এরকম সামথিং কিছু একটা হবে সেরকম সম্পর্কে, সে তো তাই বলাতে অনেক ইয়ে করে সে আমার কাছে এসছিল, সেও আসেনি, তার মা এসেছিল, কথা বলেছিলাম। তাই বললাম দেখুন আপনারা তো এত জায়গায় এত কিছু করেছেন, আমি তো সবই দেখলাম, কি সব যা যা দেওয়ার সব পুরনো যাদের সব দেখিয়েছিল, হুম অনেক বড় বড় অ্যাস্ট্রোলজারদের কাছে গেছিল, অনেক বড় বড় জ্যোতিষীদের কাছে, তারা সব দিয়েছিল স্টোন, সব কাগজপত্র দেখলাম। দেখার পর বললাম আমি একটা জিনিসই সাজেস্ট করব, সব খুলিয়ে দিন, কিচ্ছু লাগবে না। আমি একটা স্টোন বলেছিলাম, শুধুমাত্র ক্যাটসাই, হুম অন্য কিচ্ছু পড়তে লাগবে না, একটাই পাথর পড়বে। এটা কি পড়বে? বলে আমি জানি না, বোঝালেও কি হবে, মানে সে তো ডিপ্রেশনে অলরেডি, সে কিছুই বিশ্বাস করে না, কিছুই মানে না, এখন আর সে কিছু মানতে চায় না। স্বাভাবিক, যা হয় মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেলে তো এরকম হবে। আজকে আমিও যদি চারিদিক দিয়ে ধাক্কা খেতে থাকি, আমার সব বিশ্বাস উঠে যাবে। মানে একবার একটা যদি 1%ও যদি হয়, তাহলে ঠিক আছে আমি বলে দেখবো। সে বললো যে না পড়বো না। তারপর আমি বললাম যে আমার সাথে একবার কথা বলাবেন।
না ও তো আসবে না, ঠিক আছে ফোনে কথা বলা নাই। যাই হোক আমি খুব কনভিন্স করার চেষ্টা করলাম, কনভিন্স করাতে সে আমাকে বললো যে কি পড়তে হবে, বললাম একটা ক্যাটসাই শুধু, কেড়ে আঙুলে পড়ে থাকবে, কিচ্ছু এমন অসুবিধা হবে না, একবার বিশ্বাস করে পড়ে দেখো। বললো ঠিক আছে, আমি বন্ধু হিসেবে ভাবছি তোমার কথা, তাহলে আমি পড়বো একবার। ঠিক আছে, কোথা থেকে নেবো? বললাম যে কোনো স্টোনের দোকান থেকে তুমি নেবে। বললো না তাহলে তুমি এনে দাও। ঠিক আছে আমি এনে দেবো বলে সে তাকে দিলাম। দেওয়ার পর সে তার কল ছিল ভালো ভালো, তোমার ব্যাংকিং এ ছিল ভালো, এক্সিস এ ছিল, তারপরে তোমার রিজার্ভ ব্যাংকে ছিল, পরীক্ষা দিল, সব জায়গায় পরীক্ষা দিল। বললো পরীক্ষা তো সব দিয়েছি, অ্যাজ ইউজুয়াল একই হবে, ওই লাস্টে 2-1 নাম্বারের জন্য পুরোপুরি ইয়ে। ঠিক আছে একটু বিশ্বাস রাখো না, দেখো না কি হয়। তারপরে কোনো এনি কন্ট্যাক্ট। তার ঠিক 4 মাস পর আমাকে ফোন করলো, বললো আমার চাকরি হয়ে গেছে রিজার্ভ ব্যাংকে, থ্যাংক ইউ। বললাম বাহ খুব ভালো। ইফেক্ট ওনাদের কিছু রেমেডিস আমি বলে যাই তাহলে। হ্যাঁ একদম একদম। যারা উন্নতি করতে চাইছেন, যারা কিছুতেই কর্ম করেও ফ্লারিশমেন্ট হতে পারছেন না বা আর্থিক সঞ্চয় করতে পারছেন না, তারা মঙ্গলবার করে লাড্ডু নেবেন, পিঁপড়েদের উদ্দেশ্যে খাওয়ান আর একটু পাখিদের উদ্দেশ্যে খাওয়ান, উন্নতি হবেই, কেউ রুখতে পারবে না, কোনো স্টোন করতে হবে না, আগে এটা করুন। এটা 1 নম্বর। যারা ফ্রিল্যান্স বিজনেস করেন, যারা মার্কেটিং লাইনে রয়েছেন, ধরুন যারা অ্যাস্ট্রোলজার, ধরুন যারা মানে পড়াশোনা করার টিচার, কোনো স্টুডেন্ট পাচ্ছে না বা তার প্রচার হচ্ছে না, যার প্রচারের দরকার প্রচার হচ্ছে না, তারা এক কাজ করবেন, মঙ্গলবার করে 1 মুঠো মুগ কড়াই, যেটা তরকার ডাল বলে না, মুগ কড়াই, সবুজ সবুজ মুগ কড়াই, সেটা ভিজিয়ে রাখো। বুধবার দিন পাখিদের উদ্দেশ্যে খাওয়াও, বুধবারেই খাওয়াতে হবে কিন্তু সবুজ। স্টোন ছাড়া আমি রেমেডি বলে যাচ্ছি কিন্তু। আচ্ছা এই বছরের প্রেডিকশন তুমি কি বলছো, মানে এই বছরটা কিরকম যাবে দেখো প্রত্যেকের? এই বছর হচ্ছে রবির বছর, গরম বাড়ছে, তাপপ্রবাহ বাড়ছে, সেই তাপপ্রবাহের জন্য জলবৃদ্ধি হবে। জলবৃদ্ধি মানে বন্যার আশঙ্কা আছে, আচ্ছা জল বৃদ্ধির আশঙ্কা আছে। আচ্ছা মহামারী সেরকম কিছু আপাতত আসছে না। বড় কোনো নেতৃত্ব নেতার বিয়োগ যোগ রয়েছে। ভূমিকম্পের একাধিকবার আশঙ্কা রয়েছে, একাধিকবার। বছরের শেষের দিকে একটা প্লেন ক্র্যাশ রয়েছে বা ট্রেন দুর্ঘটনা রয়েছে। যেমন আমরা রিসেন্ট একজন বড় মাপের সঙ্গীত শিল্পীকে হারিয়েছি, আশাজিকে, সেরকম বড় মাপের কোনো অভিনেতাকে আমরা হারাতে চলেছি। সুমনদার সাথে যারা যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের এই এপিসোডটা দেখার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে সুমনদার সাথে যোগাযোগ করবেন। তো যারা যারা ইচ্ছুক সুমনদার সাথে যোগাযোগ করার জন্য, সুমনদার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য, তারা কিন্তু অতি অবশ্যই সুমনদার সাথে যোগাযোগ করবেন। শেষ পর্বে এসে আমার এইটুকুনি বার্তা সকলকে দেওয়ার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। চিনির সাথে চায়ের আড্ডা এসে আমার আজকে প্রচন্ড 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 ভালো লাগলো। থ্যাংক ইউ সো আশা করি আমি আবারও আসবো, আমার এত ভালো লেগেছে। আর ওরা ছোট ছোট ভাই বোনেরা আমার, ওদের প্রথম থেকে ভীষণ ভালো লাগে, ওরা যে কাজই করে খুব মন দিয়ে করে। আর ওদের এই চিনির সাথে চায়ের আড্ডা অনেক বড় জায়গায় যাক, সেটাকেও আমি দেখতে চাই, সেদিনকেও কিন্তু আসবো। একদমই তাই। আসবো একদমই তাই। এটা অফ ক্যামেরা একটু প্রেডিক্ট করে দিও। হ্যাঁ অবশ্যই। কতটা এগোবে। আমরা একদম আমাদের এপিসোডের অন্তিম পর্ব যাকে বলে সেই পর্বে চলে এসেছি। এতটা সময় তো আমার ভীষণ ভালো লাগলো সুমনদার সাথে কাটিয়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মূল্যবান সময় থেকে যে আমাদের কাছে এসে এইটুকু টাইম দিয়েছো, তার জন্য সত্যি সত্যি আমার মনে হয় শুধু আমার ওই পারে যারা আছে স্ক্রিনের ওই পারে তাদেরও এপিসোডটা ভালো লেগেছে, আর এই সময়টা তাদেরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আবারও আসতে হবে, ওই যে শেষ হলেও হইল না শেষ, আবার আসতে হবে তন্ত্র নিয়ে। একদম, যেন তোমাকে বারবার আসতেই হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম আসবো, সবসময় আসবো। আর এইটা হচ্ছে আমাদের চিনির সাথে চায়ের আড্ডা থেকে একটা ছোট্ট টোকেন অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ ধরে আমাদের পডকাস্টটা দেখলেন, শেষ অবধি দেখলেন, যারা সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি সুমনদার সাথে বা অন্য কারোর সাথে। পডকাস্ট দেখতে একদমই ভুলবেন না, বাকি এপিসোডও দেখবেন, সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। যারা যারা আমাদের পডকাস্টে আসতে ইচ্ছুক, তাদের নিজেদের জীবনের কোনো ঘটনা হোক, কোনো মুহূর্ত হোক বা নিজেদের স্ট্রাগল স্টোরি শোনাতে ইচ্ছুক, তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবাইকে আমি আমার পডকাস্টে ওয়েলকাম করছি।